জাতি ভবিষ্যৎ দেশ ও জাতি সেবাই হবে আমাদের জীবনে প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো এবং যে করোনা প্যান্ডেমিক চলছে এর মাঝে তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে চলছো। তো এই করোনার সময় আমরা সবসময় কী করবো? মাস্ক পরে থাকবো, বারবার হাত ধোবো হ্যান্ড ওয়াশ দিয়ে, যাতে কি আমরা করোনা থেকে সুরক্ষিত থাকতে পারি এবং আমাদের ফ্যামিলিকেও সুরক্ষিত রাখতে পারি। তো আজকে আমরা পড়বো ফিনান্স অ্যান্ড ব্যাংকিং। আজকে তোমাদের নবম অধ্যায়ে আমরা আলোচনা করবো ব্যাংকিং অংশে। এর আগে আমরা তোমাদের যে এফটি পরীক্ষা গেছে, এফটি পরীক্ষা আমাদের ছিল কি অষ্টম অধ্যায়। তো আজকে আমরা নবম অধ্যায় নিয়ে আলোচনা করবো। চলো চলে যাই মূল পাঠে। প্রিয় শিক্ষার্থীরা, দেখো নবম অধ্যায় কি হচ্ছে? ব্যাংকিং ব্যবসায় ও তার ধরন। তো আজকে আমরা আলোচনা করবো যে মূলত ব্যাংকিং ব্যবসায়টা কি এবং এটার কি কি ধরনগুলো রয়েছে। চলো চলে যাই। দেখো প্রথমে আসি ব্যাংকিং ব্যবসায় কি। ব্যাংকিং ব্যবসায়ের আগে আমরা আলোচনা করেছি যে ব্যাংকিং হচ্ছে অর্থ নিয়ে যে ব্যবসায় করা হয় বা অর্থ সংক্রান্ত যে সকল কার্যক্রমগুলো করা হয়, অর্থাৎ জনগণের সঞ্চয় সংগ্রহ এবং এই সঞ্চয়গুলোকে একটি নির্দিষ্ট খাতে মূলধন হিসেবে ব্যবহার করাই কি ব্যাংকের মূল কার্যাবলী বা উদ্দেশ্য। তাহলে এই সকল কার্যাবলী যে সকল প্রতিষ্ঠান সম্পাদন করা হয় তাকে ব্যাংক বলে, এবং আর ব্যাংক যে সকল কার্যাবলী সম্পাদন করে তাকে কি বলে? ব্যাংকিং বলে। তাহলে প্রথমে আমরা আসি ব্যাংকের উদ্দেশ্য বলে। ব্যাংক কেন গঠিত হয়েছে? ব্যাংকে কি উদ্দেশ্যে গঠিত হয়েছে? দেখো, ব্যাংক বিভিন্ন উদ্দেশ্যে গঠিত হয়েছে, কারণ আমরা বর্তমান জীবন ব্যবস্থা ব্যাংক ছাড়া কল্পনা করতে পারি না। তাহলে ব্যাংকের গঠনের উদ্দেশ্যের ক্ষেত্রে তিনটা অ্যাসপেক্ট রয়েছে, অর্থাৎ ব্যাংকের যে মালিক বা ব্যবস্থাপনা, অর্থাৎ যারা ব্যাংক প্রতিষ্ঠা করেছে তাদের প্রেক্ষাপটের উদ্দেশ্য বলি, সরকার বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটের উদ্দেশ্য বলি, আর হচ্ছে কি ব্যাংকে যারা টাকা জমা রাখি ব্যাংকে তাদের জন্য যে সকল উদ্দেশ্যগুলি রয়েছে ব্যাংকের, সেগুলো। তো প্রথমে আসি ব্যাংকের মালিক বা ব্যবস্থাপনা কর্তৃপক্ষের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলে, অর্থাৎ মালিকরা কি কি উদ্দেশ্যে ব্যাংক প্রতিষ্ঠা করে। প্রথমে আসি তহবিলের বিনিয়োগ ও মুনাফা অর্জন, অর্থাৎ ব্যাংককে একটা মুনাফা অর্জনের জন্য একটা সবচেয়ে সুন্দর এবং সহজ পদ্ধতি হচ্ছে ব্যাংক প্রতিষ্ঠা করা। যাদের অনেক বেশি টাকা পয়সা রয়েছে তাদের জন্য কি এটা সবচেয়ে ভালো একটা অপশন হচ্ছে কি তাদের যে অর্থের সঠিক বিনিয়োগ করা। আর ব্যাংকের মাধ্যমে কি করা যায়? ব্যাংকের ব্যাংকের যে মুনাফা বা মূলধনগুলো রয়েছে সেগুলো সঠিকভাবে বিনিয়োগ করা যায়। আর এই বিনিয়োগের মাধ্যমে কি করা হচ্ছে? মুনাফা অর্জন করা সহজ হয়। এবার সুনাম অর্জন, যথাযথ ব্যাংকিং কার্যক্রম প্রতিষ্ঠানের মাধ্যমে কি করে ব্যাংক বা প্রতিষ্ঠানের সুনাম বৃদ্ধি করতে পারলে তা কি করে? মালিকেরও সুনাম বৃদ্ধি করে। যেরকম ধরো আমরা যদি বর্তমান প্রেক্ষাপটে দেখি যে বিভিন্ন ব্যাংক বিভিন্ন ধরনের কার্যক্রমের মাধ্যমে কি করে সুনাম অর্জনের প্রচেষ্টা চালায়, যার ফলে কি হচ্ছে তার মালিকরাও কি হচ্ছে সুনামের ভাগিদার হচ্ছে। তারপরে উন্নয়ন অংশগ্রহণ, দেখো ব্যাংক কি করে বিভিন্ন উন্নয়ন খাতে, তারপরে আমাদের যে উৎপাদন ব্যবস্থা রয়েছে উৎপাদন খাতে, তোমার সকল ধরনের খাতে কি করে ব্যাংক বিনিয়োগ করে থাকে এবং মূলধন ঋণ প্রদানের মাধ্যমে মূলধনের যোগান দিয়ে থাকে, যা কি করে দেশের সার্বিক উন্নয়নে অংশগ্রহণ করে এবং জাতীয় আয় বৃদ্ধিতে সহায়তা করে। এরপর আসে সামাজিক অবদান। এছাড়া বিভিন্ন সামাজিক কার্যক্রমের কর্মকাণ্ডের মাধ্যমে কী করে ব্যাংক সমাজের উন্নয়নে বা সামাজিক গঠনমূলক কাজে কী করে অংশগ্রহণ করে, যেটা কি ব্যাংকের একটি গুরুত্বপূর্ণ উদ্দেশ্য। এরপর সরকার বা রাষ্ট্রীয় প্রেক্ষাপটে ব্যাংক কী কার্যক্রম সম্পাদন করে বা ব্যাংক কেন গঠিত হয়। প্রথমে নোট ও মুদ্রার প্রচলন। আমরা জানি যে ব্যাংকের মাধ্যমেই একটা দেশের যে নোট বা মুদ্রাগুলো রয়েছে যেটা কেন্দ্রীয় ব্যাংক প্রস্তুত করে বা প্রচলন করে, তা কী করে কেন্দ্রীয় ব্যাংকের সহায়তা করে কি অন্যান্য ব্যাংকগুলো। এছাড়াও ব্যাংক কী করে চেক ও অন্যান্য বিনিময়ের মাধ্যমে নোট বা মুদ্রার প্রচলনের কাজটিকে কী করে সহজ করে দেয়। আর আমরা জানি বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশ ব্যাংকে টাকা প্রচলন করতে পারে, কারণ আমরা যখনই যে কোনো টাকা তুমি যদি হাতে নাও টাকার গায়ে গিয়ে দেখা দেবা বাংলাদেশ ব্যাংক নোট, অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের কি এটা একটি নোট। তারপরে আসি মূলধন গঠন 2 নাম্বার, সেটা হচ্ছে কি ব্যাংক কী করে দেশ সমাজে যে সকল ক্ষুদ্র সঞ্চয়গুলো আছে যেগুলো আমানত হিসেবে সংগ্রহ করে বড় বড় ব্যবসায়িক প্রতিষ্ঠানে বিনিয়োগ করে থাকে বা ঋণ দিয়ে থাকে, যার মাধ্যমে কী করে ওই ব্যবসায় প্রতিষ্ঠানের মূলধন গঠনে ব্যাংক সহায়তা করে, যা দেশের সার্বিক উন্নয়নে
সহায়তা করে। এরপর আসে বিনিয়োগ ও শিল্পায়ন। ব্যাংক বিভিন্ন কারবার ঋণ দেওয়ার আগে ওই কারবার খাতের গুরুত্ব বিবেচনা করে। যেরকম ধরো ব্যাংক কিন্তু তুমি চাইলে তুমি যে বললে যে আমি এরকম একটা ফ্যাক্টরি তৈরি করবো আমাকে ঋণ দেন, ব্যাংক কিন্তু সেটা ঋণ দেবে না। ব্যাংক কী করে ওই খাতটা কতটুকু উৎপাদন করা সম্ভব বা ওই খাতের কতটুকু আয় করা সম্ভব সকল সার্বিক বিবেচনা করে তারপরেই কিন্তু ব্যাংক ওখানে বিনিয়োগ বা ঋণ দিয়ে থাকে। আর যেটা কী করে দেশের জন্য উন্নয়নকর সেই ধরনের খাতগুলোতে কি ব্যাংক সহজেই এবং খুব বেশি পরিমাণে ঋণ দিয়ে থাকে। এরপর সে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ। দেখো বাংলাদেশের মুদ্রা বাজার বা মুদ্রা বাজার সাধারণত কেন্দ্রীয় ব্যাংক নিয়ন্ত্রণ করে, কিন্তু অন্যান্য ব্যাংকগুলো কী করে এই মুদ্রা বাজার নিয়ন্ত্রণে সহায়তা করে, কেন্দ্রীয় ব্যাংককে বিভিন্নভাবে সহায়তা করে। যেরকম ধরো যদি বাজারে মুদ্রার পরিমাণ বেশি হয়ে যায় অর্থাৎ জনগণের হাতে অনেক বেশি পরিমাণে টাকা হয়ে যায় তখন কী করে ব্যাংক কী করে বাজারে ঋণের পরিমাণ কমিয়ে দেয় অর্থাৎ ঋণ দেওয়া বন্ধ করে দেয়, তখন আমানত সংগ্রহ বেশি করে, যার ফলে কী হয় মুদ্রা বাজারে মুদ্রার পরিমাণ কমে যায়। এভাবে কী করে মুদ্রা বাজার নিয়ন্ত্রণ করা হয়। এবার সর্বশেষ আমি জানি যে ব্যাংকে কী করে প্রচুর পরিমাণে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, যার ফলে কী হচ্ছে দেশের বেকারত্ব দূরীকরণে ব্যাংক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এরপর আসি সর্বশেষ গ্রাহকের প্রেক্ষাপটে বা ব্যাংক গ্রাহকদের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি, আমরা কেন ব্যাংকে যাব বা ব্যাংক কেন আমাদের প্রয়োজন, সেটাই হচ্ছে কি গ্রাহকের প্রেক্ষাপটে ব্যাংকের উদ্দেশ্য বলি। প্রথমে আসি আমানত। অর্থাৎ আমরা যে ছোট দেখো আমরা যদি কিছু টাকা জমাই, অনেকেই আমরা জমানো থাকে টাকা, তো ওই টাকাটা যদি আমরা ঘরে রেখে দিই তখন কিন্তু আমরা ওই টাকার উপরে কোনো মুনাফা বা লাভ পাচ্ছি না, কিন্তু এই টাকাটা যদি আমরা ব্যাংকে জমা রাখি তখন কি করে ব্যাংক আমাদের বিভিন্ন হারে সুদ প্রদান করে থাকে এবং যখন টাকার প্রয়োজন তখন আমরা তুলে নেওয়ারও সুযোগ থাকে, যার ফলে কী হচ্ছে আমরা ওই টাকাটা যদি আমানত হিসেবে ব্যাংকে জমা রাখি ব্যাংক আমাদেরকেও কী করছে মুনাফা দিচ্ছে, এটাই কি গ্রাহকের সুবিধা বলে। বেশি নিরাপত্তা। দেখো যখন আমরা ঘরে বা আমাদের হাতে যদি টাকা রেখে দিই টাকার কোনো নিরাপত্তা থাকে না, যে কোনো সময় চুরি হয়ে যেতে পারে আমাদের কাছ থেকে, কিন্তু আমরা যদি এই টাকাটা ব্যাংকে রাখি ব্যাংক কী করছে ওই টাকা সম্পূর্ণ নিরাপত্তা প্রদান করছে এবং এই গ্রাহকের অর্থ ও মূল্যবান সামগ্রিক নিরাপত্তা প্রদান করে কি ব্যাংকের একটি প্রধান উদ্দেশ্য। তারপরে সুপ্রতিষ্ঠা ও পরামর্শদাতা। ব্যাংক কী করে যে কোনো প্রকল্পে অর্থ লগ্নি করা বা যে কোনো কার্যক্রমে যখনই আমরা বিনিয়োগ করি ব্যাংক এখানে কী করে আমাদেরকে বা গ্রাহকদেরকে কী করে একটা গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করে যে না আপনি এইখানে বিনিয়োগ না করে ওখানে বিনিয়োগ করেন, আপনি এখানে কী করবেন বেশি সুবিধা পাবেন। এছাড়াও বিভিন্ন পেশাগত দক্ষতা ও প্রকল্পের লাভজনক ইত্যাদি ব্যাপারে কী করে ব্যাংক উপদেষ্টা ও পরামর্শদাতা হিসেবে কাজ করে। এরপর প্রতিনিধি ও ওসি। প্রতিনিধি ও ওসি হচ্ছে কি ব্যাংক গ্রাহকের জন্য বিভিন্ন গ্রাহকের পক্ষে বিভিন্ন কার্যক্রম সম্পাদন করে দেয়। যেরকম ধরো তুমি একজন একটা ব্যাংকের গ্রাহক, তখন ব্যাংকে করে তোমার পক্ষে একটা চুক্তি অংশগ্রহণ করলো বা বিনিময় বিলে সই করে দিল বা বাসা ভাড়া সংগ্রহ করে দিল, অবশ্যই তোমাকে এখানে কী করতে হবে ব্যাংকে এটার জন্য তোমার অথরিটি দিতে হবে, অর্থাৎ কি পারমিশন দিতে হবে যে না আপনি আমার পক্ষে আমার বাসা ভাড়া সংগ্রহ করতে পারবেন বা আমার এই বিনিময় বিলে সই করে দিতে পারবেন। তখন কী করে ব্যাংক এই কাজগুলো গ্রাহকের পক্ষে করে দেয়, এগুলো কি ওসি হিসেবে কাজ। বেশি অর্থ স্থানান্তর। ব্যাংকের মাধ্যমে গ্রাহকের নির্দেশ মোতাবেক অর্থ দেশ বিদেশ যে কোনো জায়গায় ব্যাংকে করে স্থানান্তর করে দিতে পারে। সর্বশেষ রাশি হচ্ছে জীবনযাত্রার মানোন্নয়ন ও সহজীকরণ। দেখো ব্যাংক ব্যবস্থার মাধ্যমে আমরা হাতে টাকা নিয়ে ক্রেডিট কার্ড ডেবিট কার্ড ইত্যাদির মাধ্যমে ক্রয় করতে পারি, যে কোনো সময় ক্রয় করতে পারি। এছাড়া আমরা ঘরে বসে মোবাইল রিচার্জ থেকে শুরু করে যাবতীয় কার্যক্রম করতে পারি। তো এটিএম মেশিন থেকে যখন প্রয়োজন তখন টাকা উত্তোলন করতে পারি এবং 24 ঘন্টায় ব্যাংকিং কার্যক্রম সুবিধা নিতে পারি। তো এই সকল কার্যক্রমের মাধ্যমে কী হচ্ছে আমাদের জীবনযাত্রার মান উন্নয়ন হচ্ছে ও জীবনযাত্রা কী হচ্ছে সহজীকরণ হচ্ছে। এবার আমাদের পরবর্তী টপিক সেটা হচ্ছে কি ব্যাংকের গঠন, অর্থাৎ ব্যাংক কীভাবে গঠিত হয়। আমরা জানি যে ব্যাংক একটি কি কৃত্রিম সত্তা, অর্থাৎ এখানে অবশ্যই একটা পরিচালনা পরিষদ থাকতে হবে এবং মালিকানার একটা সংখ্যা থাকতে হবে এবং ব্যাংক তৈরির একটা কি আছে নির্দিষ্ট নীতিমালা রয়েছে। দেখো কেন্দ্রীয় ব্যাংকের আইন অনুযায়ী বর্তমানে সর্বনিম্ন 2 জন ও সর্বোচ্চ 13 জন পরিচালকের সমন্বয়ে প্রাইভেট ব্যাংক স্থাপন করা যায়। অর্থাৎ প্রাইভেট ব্যাংকের পরিচালক সংখ্যা কেমন হয়, সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন, এটা কি থাকবে প্রাইভেট ব্যাংকের পরিচালক পরিষদ। আবার আসি পাবলিক লিমিটেড ব্যাংক। পাবলিক লিমিটেড ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন পরিচালকের সমন্বয়ে ব্যাংক প্রতিষ্ঠা করা যায়। অর্থাৎ এখানে কি পাবলিক লিমিটেড কোম্পানি, যে প্রথমে প্রাইভেট লিমিটেড কোম্পানি ও পাবলিক লিমিটেড কোম্পানির মধ্যে পার্থক্য কী। দেখো প্রাইভেট লিমিটেড কোম্পানি হচ্ছে যেখানে কি থাকে শেয়ার মালিকের সংখ্যা
নির্দিষ্ট থাকে। শেয়ার মালিকের সংখ্যা এখানে কিন্তু 2 থেকে 50 জন হতে পারে, যেটা তোমাদের বইয়ে দেওয়া নাই। তারপরে তোমরা এটা লিখে রাখবে, সেটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড ব্যাংকের ক্ষেত্রে মালিকের সংখ্যা সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 50 জন হতে পারে। আর পাবলিক লিমিটেড কোম্পানির মালিকানার ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ কি শেয়ার দ্বারা সীমাবদ্ধ থাকবে, অর্থাৎ যে যতগুলো শেয়ার বিক্রয় করবে ততগুলোই কি হবে, মালিক হবে। এটা হচ্ছে কি প্রাইভেট লিমিটেড কোম্পানি ব্যাংক ও পাবলিক লিমিটেড ব্যাংকের মধ্যে পার্থক্য। আর এরপর আসে পরিচালক, অর্থাৎ কারা পরিচালক হিসেবে মানে ব্যাংক পরিচালনায় অংশগ্রহণ করবে। সেক্ষেত্রে প্রাইভেট লিমিটেড কোম্পানির ক্ষেত্রে সর্বনিম্ন 2 জন এবং সর্বোচ্চ 13 জন, এবং পাবলিক লিমিটেড ব্যাংকের ক্ষেত্রে সর্বনিম্ন 7 জন এবং সর্বোচ্চ সীমাহীন সংখ্যা। অর্থাৎ এখানে ব্যাংকের মালিকরা নির্দিষ্ট করে দেবে যে কতজন পরিচালক থাকবে, এখানে কোনো বাধা ধরা নিয়ম নাই যে এত জনই থাকতে হবে। এবার বাণিজ্যিক ব্যাংক প্রতিষ্ঠার ক্ষেত্রে কেন্দ্রীয় ব্যাংক হিসেবে বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। অর্থাৎ বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া যদি কোনো ব্যাংক বাংলাদেশে প্রতিষ্ঠিত হয়ে থাকে, সেই ব্যাংক কখনোই প্রতিষ্ঠা সম্ভব নয়। আবার যদি বাই চান্স হওয়ারও যদি কোনো চান্স থাকে, সেই ব্যাংক কি আমাদের জন্য ঝুঁকিপূর্ণ, কারণ ওখানে বিনিয়োগ করা ঠিক হবে না। এরপরে সে বাংলাদেশ ব্যাংকের অনুমোদনবিহীন ব্যাংকগুলো সমবায় বা অন্য কোনো যে কোনো নামে পরিচালিত হলেও তা বেআইনি ব্যাংকিং ব্যবস্থা হিসেবে পরিচিত, অর্থাৎ চিহ্নিত হবে। অর্থাৎ এইগুলো ব্যাংক হিসেবে পরিচিত হতে পারবে না, কিন্তু অনেক সময় দেখা যায় বিভিন্ন ধরনের সমবায় সমিতি থাকে, যেগুলোর মাধ্যমে কি হয় অনেকে সঞ্চয় করে থাকে, যেগুলো কি হয় একটা সময় পরে হারিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। যেরকম আমাদের দেশ গ্রামে দেখা যায় অনেক সময় অনেকে কি হয় টাকা নিয়ে পালিয়ে যায়, যেটার কারণ কি এটা আমরা দেখি যে এখানে মুনাফা দিচ্ছে, কিন্তু আমরা কখনোই দেখি না যে এটা কি বাংলাদেশ ব্যাংকের অনুমোদিত কি না। তো অবশ্যই আমাদেরকে এটা কি করতে হবে, দেখতে হবে যে বাংলাদেশ ব্যাংক কর্তৃক অনুমোদন আছে কি না। আর অনুমোদন ছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কি ব্যাংক প্রতিষ্ঠা করা সম্ভব নয়। তো আজকের ক্লাস এ পর্যন্তই। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। আল্লাহ হাফেজ।